বেশ কয়েকবার সতর্ক করার পর এখনও শেয়ার বাজারে তালিকাভুক্ত 25টি কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে সম্মিলিতভাবে 30% শেয়ার নেই। এসব কোম্পানিকে সতর্ক করে সম্প্রতি আবারও 1 মাসের সময় বেঁধে দিয়েছে বিএসইসি। তবে আইনের এই ধারা না মানলে কঠোর শাস্তির সুযোগ রয়েছে বলছেন বিশেষজ্ঞরা। রিয়াসের প্রতিবেদন। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রত্যেক কোম্পানির পরিচালককে ন্যূনতম 2% এবং পরিচালনা বোর্ডের সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণের বাধ্যবাধকতার নির্দেশ দিয়ে আইন পাশ হয় 2011 সালে। তারপরেও 2020 সালে বিএসইসির নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর দেখেন অন্তত 40টি কোম্পানির পরিচালনা পর্ষদ আইনের সেই বিধিবদ্ধ নিয়ম মানছেন না। এরপর আবারও নতুনভাবে আইন কার্যকর করার জন্য উদ্যোগ নেন কমিশন। তবে সবশেষ গেল সোমবার আবারও দেখা যায় এখনও 25টি কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে সম্মিলিতভাবে 30% শেয়ার নেই। ফলে আবারও 1 মাসের সময় বেঁধে দিয়েছে কমিশন। বাজার সংশ্লিষ্টরা বলছেন কোম্পানির পরিচালকদের ন্যূনতম 2% শেয়ারের শর্ত পূরণ করা গেলেও পরিচালনা পর্ষদের লোক সংখ্যা কম থাকায় অনেক প্রতিষ্ঠান সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণের সক্ষমতা রাখেন না। কোনো প্রতিষ্ঠানে যদি 5 জন পরিচালক থাকে এবং ওনারা 10% হোল্ড করে, তখন তাদেরকে কতটা বাধ্যবাধকতা আনা যাবে, এই সুযোগটা কিন্তু এখানে রয়ে গেছে। কারণ ওনাদের সক্ষমতা নাও থাকতে পারে শেয়ার কেনার জন্য, বা কেউ পরিচালক ছিল সে এখন পরিচালক থেকে চলে গেছে। এরকম ইস্যুস কিছু এক এক প্রতিষ্ঠানে আসলে এক এক রকম অবস্থা। বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিএসইসির এই দিক নির্দেশনা মানতে বাধ্য করার পরামর্শ এই বাজার বিশ্লেষকের। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি। এগুলো কিন্তু সবই কিন্তু সুশাসনের ইঙ্গিত। এই কাজগুলো যদি আসলে করা হয় তাহলে কিন্তু যারা স্পন্সর আছে তারা কিন্তু শেয়ার হোল্ডারকে ঠকিয়ে শেয়ার বিক্রি করে চলে যাওয়ার সাহস আর দেখাবে না। তো আমি মনে করি এটা একটা গুড ইনিশিয়েটিভ এবং সেটাকে কঠোরহস্তে বর্তমান কমিশন করে যাচ্ছে বাস্তবায়ন, এবং সেটাই ধারাবাহিকতার অংশ হিসাবে এই নোটিশটা করা হয়েছে। অন্যদিকে কোম্পানি আইন বিশ্লেষকরা বলছেন পরপর কয়েকবার দিক নির্দেশনা দেওয়ার পরেও যারা এই আইন মানবে না তাদের পরিচালনা পর্ষদ বাতিল সহ একাধিক আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। যদি কমিশন চায় তাহলে আমাদের যে অর্ডিন্যান্স 1969 সেটার সেকশন 17 এর ভায়োলেশন হয়েছে। কারণ এখানে তারা যখন বিক্রি করেছে এটা কিন্তু ফ্রডের মধ্যে আনা যাবে। যদি সেকশন 17 হয় তাহলে সেকশন 24 এ আমাদের প্রায় পানিশমেন্ট 5 লাখ টাকা এবং 5 বছরের ইমপ্রিজনমেন্ট আছে। সেটা কিন্তু ইন ক্রিমিনাল নেচার আপনি করতে পারবেন। আবার যদি তাদেরকে আপনি সেকশন 18 এ, কারণ তারা এতদিন ধরে ফলস ডিক্লারেশন দিয়ে যাচ্ছিল, তাহলে সেকশন 18 এর ভায়োলেশন, তাহলে সেকশন 22 অনুযায়ী তাদেরকে কিন্তু আপনি ফাইন অ্যাজ মাচ অ্যাজ যদি কমিশন করতে চায় তাহলে সেটা করতে পারবে। এর আগে 2011 সালে আইন জারির পর কয়েকটি কোম্পানির পরিচালক নির্দেশনার বিপরীতে হাইকোর্টে রিট আবেদন করেন। তবে বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে বিএসইসির নির্দেশনার পক্ষে রায় দেন হাইকোর্ট। রিয়াদ সেজান, 71, ঢাকা। দর্শক, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম 30% শেয়ার ধারণের আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বারবার সময় বেঁধে দেওয়ার পরও এখনও 25টি কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে 30% শেয়ার নেই। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন শেয়ারবাজার বিশ্লেষক তৌফিক হোসেন এবং কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার AM মাসুম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রথমে প্রশ্ন রাখতে চাই ব্যারিস্টার AM মাসুমের কাছে। আইন অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকদের হাতে সম্মিলিতভাবে 30% শেয়ার থাকা বাধ্যতামূলক। এটি পরিপালন না করলে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া যাবে? ব্যারিস্টার মাসুম, আপনার অডিওটা মিউট করা আছে, কাইন্ডলি আনমিউট করে দিন। হ্যাঁ, আপনারা দেখেছেন যে আমাদের এখানে নোটিফিকেশন 2011 এবং 2019 এন্ড ফাইনালি 2020 যে নোটিফিকেশন, এখানে কিন্তু অনেকগুলি কোম্পানি যারা এটা মানছিল এবং সেটাকে কিন্তু ক্রমান্বয়ে সিকিউরিটি এক্সচেঞ্জের কমিশন, নতুন যে কমিশন আসছে তারা কিন্তু সেটা বাধ্য করেছে। এখন অবশেষে লাস্ট যেটা আছে 25 কোম্পানি। এখন এই কোম্পানিগুলিকেও চেষ্টা করা হচ্ছে যে নতুনভাবে বলা হয়েছে যে 2 জন করে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিবে এবং তাদেরকে
ক্রমান্বয়ে তাদের আপডেটটা দেখা হবে। কিন্তু তারা যে ভায়োলেশন করেছে, আপনি যদি দেখেন আমাদের ডিএসসি লিস্টিং রেগুলেশন 2015 সেখানে রুল 7 বলা আছে একটা আন্ডারটেকিং দিতে হয় ম্যানেজিং ডাইরেক্টর, কোম্পানি সেক্রেটারি এবং ডাইরেক্টরদেরকে, যে কোম্পানির যত সিকিউরিটি এক্সচেঞ্জের রুলস রেগুলেশন এগুলি তারা ভায়োলেট করবে না এবং তারা সবসময় এটা কমপ্লাই করে যাবে। তাহলে সেটা ভায়োলেশন হয়েছে। এবং রুল 34-এ যে কোনো সময় তারা যদি বাই অথবা সেল করতে চায় কোনো শেয়ার, তাহলে কিন্তু তাদেরকে ডিসক্লোজার দিতে হয় এক্সচেঞ্জ এবং আপনার কমিশনকে, এবং সেটাও কিন্তু ভায়োলেশন হয়েছে। তাহলে এখন যদি তাদেরকে যদি কঠোরভাবে যদি ক্রিমিনাল কেসগুলিতে যদি আনতে চায়, তাহলে কিন্তু সেটা আমাদের যে অর্ডিন্যান্স 1969 সেখানে আপনার সেকশন 17 মধ্যে, যেটা একেবারে ক্রিমিনাল পানিশমেন্ট ফ্রডের মধ্যে আনা যায়, এবং সেটার পানিশমেন্ট কিন্তু প্রায় সেকশন 24-এ 5 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট প্লাস 5 লাখ টাকার মতো ফাইন। আর যদি সেকশন 18-এ ফলস ইনফরমেশনের জন্য, তাহলে সেকশন 22-তে প্রায় আপনি যত ইচ্ছা তত তাদেরকে ফাইন করা যায়। কিন্তু কমিশনের কিন্তু সেটা ইচ্ছা না। কমিশন চেষ্টা করতেছে তাদেরকে বারবার সময় দিয়ে দিয়ে এটা লাস্ট স্টেজে এসেছে যে এখনো দেখে যে তারা কমপ্লাই করে কিনা, কারণ অলরেডি অনেকগুলি কোম্পানি করে ফেলেছে। এই লাস্ট স্টেজে এই 25 কোম্পানি যারা করছে, বারবার সময় দেওয়ার পরও তারা এখন করেনি। মাসুম, আপনি থাকুন আমাদের সাথে, আপনার কাছে ফিরছি। চলে যেতে চাই তৌফিক হোসেনের কাছে। তৌফিক হোসেন, 30% শেয়ার ধারণের আইন পরিপালনের জন্য যে বারবার সময় দেওয়ার পরও কোম্পানিগুলো ব্যর্থ হয়েছে, সেসব কোম্পানির পর্ষদ পুনর্গঠন করছে বিএসইসি, এই বিষয়টি কিভাবে দেখছেন তৌফিক হোসেন? ধন্যবাদ 71 অর্থযোগকে আর কি আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি স্পষ্টত দুটি কথা বলতে চাই। আইনটি অনেক পুরাতন, 2010-এর মার্কেট ধসের পরে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। মানে ইনফ্যাক্ট নাই বাজারে 30%, 250-60টি কোম্পানির মধ্যে কারোই নেই। সেই দিয়ে কোনো গবেষণাও নাই, কোনো স্টাডি পেপারও নাই, কোনো বেসলাইন সার্ভেও নাই যে কতটি কোম্পানির 30% শেয়ার হোল্ডিং আছে কিনা। 2% যদিও বা আছে, সেটাও কয়জনের আছে তাও জানি না। এই ঘুরে ফিরে একই আসলে কোড অফ কন্ডাক্টের বিষয়টি আসছে আর কি। কর্পোরেট গভর্নেন্স আসলে বলতেই নাই আর কি। নতুন কমিশন যদিও এসেছে, আসার পরে তারা 29শে জুলাই একটা চিঠি তারা ইস্যু করেছে আর কি কোম্পানিগুলির ক্ষেত্রে আর কি। সেটারও 31 অক্টোবর আমরা দেখেছি সেই চিঠির জবাবের সময় পার হয়ে গেছে। আজকে প্রায় ডিসেম্বরের 8 তারিখ, এটা নিয়েও এখনো পরবর্তী কথাবার্তা চলছে, এখন বাজার এটা নিয়ে উত্তাপ বাজারে চলছে আর কি। তাই বলবো এটা খুবই আসলে আমাদের একটা দুঃখদের জায়গা। এটা নিয়ে আসলে এখন একটা সেটেলমেন্টের প্রয়োজন এসেছে। জরিমানা করতে হবে, ধরতে হবে কাদের এই হোল্ডিংটা একদম সিম্পল। তৌফিক হোসেন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা ফিরবো আপনার কাছে। চলে যেতে চাই ব্যারিস্টার এ এম মাসুমের কাছে। ব্যারিস্টার এ এম মাসুম, ঘোষণা ছাড়াই অনেক পরিচালকের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে দেওয়ার ঘটনাও ঘটেছে। এই ক্ষেত্রে এদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় এবং আইন কি আছে তাদের জন্য? এটা সিম্পল। এটা ধরেন আপনি এটা ঘোষণা তো তাকে দিতেই হবে ডিএসসি লিস্টিং রেগুলেশন 2015-এর রুল 34 অনুযায়ী। যদি তা না দিয়ে থাকে তাহলে এটা তো একেবারে ক্রিমিনাল অফেন্স। এখন সেইটা কমিশন যেটা চাচ্ছে যে তাদেরকে তো হাইকোর্টের বারান্দায় না ঘুরিয়ে বরঞ্চ কোম্পানিটা রান করা যায় কিভাবে, তো সেই জন্য তাদেরকে সেইভাবে পানিশমেন্ট দিচ্ছে না। বাট এখানে এখন হয়তোবা তারা এই সেকশন 18 আমাদের অর্ডিন্যান্স 1969 যেখানে ফাইন ইম্পোজের ব্যাপার আছে এবং সেকশন 22 অ্যাজ মাচ অ্যাজ ফাইন, এইটা হয়তোবা চেষ্টা করবে। যদি এর পরেও যদি কাজ না হয় তাহলে ক্রিমিনাল অফেন্সে আসবে, সেটা হলো সেকশন 17 এবং সেকশন 24-এ যেখানে 5 লাখ থেকে 50,000 টাকা পর্যন্ত, 5 লাখ থেকে 5 বছর পর্যন্ত আপনার ইমপ্রিজনমেন্ট আছে। বাট কমিশনের কিন্তু মেইন মটো এটা না। কমিশন এখন চাচ্ছে যেই কোম্পানিগুলি সিক বা যেই কোম্পানিগুলি এগুলি ঠিকভাবে কাজ করেনি তাদেরকে কিভাবে আইনের আওতায় এনে এবং কোম্পানিগুলিকে স্মুথলি রান করা যায়। এবং সেই জন্যই কিন্তু আপনারা দেখেছেন অনেকগুলি বোর্ড রিকনস্ট্রাক্ট করা হয়েছে এবং বোর্ড রিকনস্ট্রাক্ট করার পরে সেই কোম্পানিগুলি কিন্তু ভালো চলতেছে। এবং আরেকটা যেটা ছিল যে প্রত্যেকটা ডাইরেক্টরকে মিনিমাম 2% থাকতে হবে, সেইটা কিন্তু অনেক ডাইরেক্টর ছিল না। না থাকার কারণে কিন্তু এই যে আপনি দেখেছেন যে নতুন কমিশন আসার পরে 2020-র যে নোটিফিকেশন, এরপরে কিন্তু তাদের সিট কিন্তু ভ্যাকেন্ট হয়ে গিয়েছে। তারা কিন্তু নো মোর আর ডাইরেক্টরস অফ দ্যাট কোম্পানি। এখন যারাই ডাইরেক্টর আছে তাদের সকলকেই 2% মিনিমাম থাকতে হচ্ছে। ব্যারিস্টার এম এ মাসুম, ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। ফিরে যেতে চাই তৌফিক হোসেনের কাছে। তৌফিক হোসেন, নানা ধরনের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, বারবার সময় বাড়ানো, তারপরও আসলে এই যে নির্দেশনা না মানা, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা না মানার এই যে প্রবণতা, এটি আসলে বাজারে কি প্রভাব ফেলতে পারে? ছোট করে শেষ প্রশ্ন হিসেবে জানতে চাই। তৌফিক হোসেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। দেখেন, বাজার কিন্তু অনেকগুলো ইস্যু নিয়েই কিন্তু সরগরম হয়ে আছে আর কি। গতকাল সম্প্রতি আরেকটা ইস্যু ছিল ব্যাংকের এক্সপোজার, ক্রয় মূল্যে হবে না বিক্রয় মূল্য হবে। তার পাশাপাশি তো শেয়ার হোল্ডারদের বিষয়টি রয়েই গেছে, এখন আনসেটেল হিসাবে রয়ে গেছে। বর্তমান কমিশনকে ধন্যবাদ জানাতে চাই, তারা যথেষ্ট এখানে তৎপর। তারা হয়তোবা একটা ভালো দিকেই এটা তারা আগাবে, কারণ 10-এর পরে যখন 11-তে যখন এটা হয়েছিল আর কি, তখন আসলে আমরা কাজ করতে পারিনি। তখন যারা ছিলেন তারা এই কাজটি এভাবে ওভারলুক করে গেছেন, তারা করতে পারেননি। বাট এখন সঠিক সময় এসেছে। বাট আমি বলবো 30% আগে 2% নিশ্চিত পাবে। 2% আর হোল্ডিং আছে কিনা, দেন 30%তে যাওয়া, সবগুলি নিয়ে আসলে ম্যাসাকার করার কোনো সুযোগ নাই আর কি। 21 অক্টোবর সময় পার হয়ে গেছে, সামনে নতুন বছর আসছে, 22 সাল আসছে। আমি চাই 21-এর মধ্যে এটা নিয়ে একটা পূর্ণ সেটেলমেন্টে নতুন কমিশনকে যেতেই হবে। তাহলেই হয়তো এটি আসলে বাজারের জন্য ইতিবাচক হবে। ধন্যবাদ তৌফিক হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার এম মাসুমকে আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।